হঠাৎ করেই 5-6টা ছেলে ভিতরে ঢুকেই আমাদের চারদিক থেকে ঘিরে ধরলো। সবার হাতে একটা করে পিস্তল আছে। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে কান্না করে দিয়ে বলল, আজকে এই সব কিছুর জন্য আমি দায়ী। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, একটু চোখ খুলে রাখো। ছেলেগুলোকে সরিয়ে নিখিল ভেতরে এসে বলল, কি রিয়া, তুমিও না? একটু পর তো ও মারাই যাবে। এত কষ্ট করে হাসপাতালে নিয়ে কি লাভ? এর থেকে তুমি ওকে ফেলে দাও, আমি পুরো 2টা গুলি দেই ওকে। নিখিল প্লিজ, তুমি এখান থেকে যাও। এতদিন আমি ভুল একটা দুনিয়ায় ছিলাম। আমি আমার নিজের স্বামীকে কিভাবে ভুলে যেতে পারলাম? এত ভাব আমি কিভাবে করতে পারলাম? তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমাকে যেতে দাও, নইলে ও মারা যাবে। রিয়া, তুমি কি বলছো? তুমি না আমাকে ভালোবাসো? এখন স্বামী কাকে বলছো তুমি? আমি রিয়ার একটা হাত শক্ত করে ধরে বললাম, আমাকে ফেলে চলে যাও তুমি, আমার চিন্তা তোমার করতে হবে না, যাও এখান থেকে। এবার নিখিলের সামনে গিয়ে বলল, তুই আমাকে হয়তো ভালো করে চিনিস না। তুই তো মাত্র কয়েকটা ছেলে নিয়ে এখানে আসলি। বাইরে তাকিয়ে দেখ, কয়টা ছেলে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। যদি বাঁচতে চাস তো চলে যা। নিখিল বাইরে তাকিয়ে দেখে এবার সত্যি কথাই বলল। বাইরে অনেকগুলো ছেলে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়ার সুযোগ পেয়েই আমাকে নিয়ে বের হতে হতে বলল, তোমার কিচ্ছু হবে না, শুধু আমার উপর ভরসা রাখো তুমি। আর কত মিথ্যে কথা বলবে? তোমার মিথ্যে ভালোবাসা এখন আমার কাছে বিষ হয়ে গেছে। কি পাও মিথ্যে কথা বলে? আর কত আমাকে নিয়ে খেলা করবে? আমি এখন ক্লান্ত হয়ে গেছি। আমি যদিও বেঁচে যাই, তাহলে আমার এই দু চোখে যেন তোমাকে না দেখি। বেইমান স্ত্রী থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। ধীরে ধীরে আমার কথা বলার শক্তি কমে যাচ্ছে। শেষবারের মতো রিয়াকে বললাম, যদি পারো নিজেকে একটু ভালো করে নিও। তোমাকে এখন আর আমার জীবনের দরকার নেই। এখন আমি আমার মেয়েকে নিয়ে একাই সুখে বাঁচবো। হয়তো যদি বেঁচে থাকি, মরে গেলে তো সবই শেষ। আমি আর চোখ খুলে রাখতে পারলাম না। ধীরে ধীরে আমার জ্ঞান হারিয়ে গেল। যখন আমি চোখ খোলার মতো শক্তি পেলাম, তখন পাশে তাকে দেখি মাহি আমার মাথার কাছে বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে মাহি বলল, ভাইয়া, তুই ঠিক আছিস তো? তোরে বাঁচানোর জন্য ইভা আপু যে কতটা কষ্ট করেছে বলার বাইরে। সবচেয়ে বেশি অবাক হয়েছি কোথায় জানিস? তোর জ্ঞান চলে যাওয়ার পর ভাবি সেই যে তোর পাশে দাঁড়িয়েছিল, কোথাও যায় নাই। দেখ, এখন বিকেল হয়ে গেছে। ইভা আপু বলেছে হয়তো কিছুক্ষণ পর তোর জ্ঞান ফিরতে পারে, এই জন্য ভাবি চলে গেছে। ওই ভালোবাসা অল্প কিছু সময় থাকবে, পরে উধাও হয়ে যাবে। ওর কথা আর তোর বলতে হবে না। এখন আমি একাই ভালো আছি। এবার ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি দুলাভাই, এখন ঠিক আছেন তো? শরীর ঠিকঠাক মতোই কাজ করছে তো? আমাকে না বাঁচিয়ে আমার শরীরে যদি তুই বিষ ঢুকে দিতি, তাহলে আমি অনেক খুশি হতাম। এসব কথা বলতে নেই। তুই আমার একমাত্র দুলাভাই। তোরে আমি কিভাবে মেরে ফেলবো বল? আমাকে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আপু বাইরে দাঁড়িয়ে আছে, তুই প্লিজ। ওর জন্য আমার কাছে তুই রিকোয়েস্ট করবি না। আমি একা আছি, একাই ভালো। তোর পেটে আমার সন্তান আছে, ওকে নিয়ে আমি সুখে থাকতে পারলেই হলো। কি রিয়া আর কি মাইশা, আমার কাউকেই দরকার নেই। জীবনে বহু শিক্ষা হয়েছে আমার। মানুষ চিনতে শুধু বারবার ভুল করি বলে আজকে আমার এই অবস্থা। আমাকে কি কথা দিয়েছিলি? ইভা, তুই কি চাস আমি মরে যাই? আমি মারা গেলে তুই খুশি তো? ঠিক আছে, যা, তোর কথাই মানলাম। আচ্ছা, আমি সরি বলছি। তবে আমি তোর কাছে কখনো আপুর হয়ে আর রিকোয়েস্ট করব না। অনেক তো করলাম আমি। এখন ও যদি নিজের স্বামীকে ধরে রাখতে না পারে, তাহলে এখানে আমার কিছু করার নেই। আমি বলবো না তুই আপুকে একটা সুযোগ দে। তোর মতো ভালো ছেলে হয়তো হাজারে একটা খুঁজে পাওয়া যাবে। খুব উদারশীল তোর মন। প্লিজ আপুর সাথে একটু কথা বল। ইভা, তুই কি আমাকে পামতাস মনে হচ্ছে? আমি কিছু জানি না, এখন তুই আপুর সাথে কথা বলবি এটাই জানি। আপুকে তুই কি বলছস যে আপু তোর কাছে আসতে চাইছে না বলে? শুধু তুই যতক্ষণ পর্যন্ত না ডাকবি ততক্ষণ পর্যন্ত আপু ভিতরে আসবে না? ইভা, এত ইতিহাস টানবি না, এসব আমার কাছে ভালো লাগে না। নাটক না করে তোর আবুকে ভেতরে আসতে বল। ইভা মাইকে নিয়ে বের হয়ে গেল। বাইরে গিয়ে ইভা আবার ভেতরে এসে বলল, ওই বলছিলাম না, তুই না বললে আপু ভিতরে আসবে না? তোর বোনের জ্বালায় আমি আর বাঁচবো না। কই আছেন অফিসার ম্যাডাম? ভেতরে আসেন। নাকি আপনার পা ধরে অনুরোধ করে বলতে হবে? আমার কথা শুনেই রিয়া মাথা নিচু করে ভেতরে ঢুকলো। এবার রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। রিয়া আমার পাশে দাঁড়িয়ে একটা কাগজ আমার সামনে রেখে বলল, এই কাগজে একটা শুধু সাইন করে দেন, তাহলেই হবে।
আমি রেগে বললাম, ভাবছিলাম তুইও তো এখন থেকে ভালো হয়ে যাবে, কিন্তু ওই কথায় আছে না, কুত্তার লেজে চুঙ্গা লাগিয়ে রাখলেও ওটা সোজা হবে না। তোর দশাও ঠিক এরকম, উপরে উপরে ভালো হবেই কিন্তু ভেতরে সে আগের মতোই থাকবে। আমি এখন অসুস্থ, তারপরে তোর মনে হলো আমার কাছ থেকে এখন ডিভোর্স পেপারে সাইন করানোর কথা? হায় রে, মেয়ে মানুষ স্বার্থের জন্য কত কিছু করে। আমি রিয়ার হাত থেকে কলমটা নিয়ে সাইন করে ওর মুখের উপর ফেলে দিয়ে বললাম, এই নে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটাই তো চাইতি তুই, যা, মুক্ত করে দিলাম তোরে আমি, আর আসবি না আমার সামনে। রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ কান্না করছে, কোনো কথা বলছে না, শুধু আমার সামনে কাগজটা এগিয়ে দিয়ে বললো, যত ইচ্ছে বকা দেন আমাকে, আমি কিচ্ছু বলবো না। আগে এখানে কি লেখা আছে তা একটু পড়ে নেন। আমি কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। ওখানে লেখা আছে, আমি রিয়া নিজ হাতে লিখছি যে আমি আমার স্বামীর থেকে কখনো আলাদা হতে চাই না। আমার জন্য আমার স্বামী অনেক কষ্ট করেছে, আমি আমার ভুলগুলো প্রায়শ্চিত্ত করতে চাই। আমার কোনো অধিকার দিতে হবে না আপনার, আজ থেকেই আমি শুধু আপনার সেবা করব। কোনো কিছুর প্রয়োজন নেই আমার, যেই ভুলগুলো করেছি সেগুলো ইতিহাস থেকে মুছতে চাইছি। যদি একটু সুযোগ দেন, মৃত্যুর আগে আমি যদি আপনার থেকে আলাদা হয়ে যাই, তাহলে আপনি আমাকে যেভাবে হোক ফিরিয়ে নিয়ে আসবেন। এখন আপনার থেকে আলাদা হবার দুইটা রাস্তা আছে, একটা হলো পাগল হয়ে পাগলামো করা, আরেকটা হলো মৃত্যু। আর আমার স্বামী আমাকে তার পাশে তাকে সেবা করার মতো অধিকার তিনি দিয়েছেন। মরতে চাই আপনার বুকের মাঝে, আর আজ থেকে যদি আমার শরীর ছুঁয়ে দেখার মতো কারো অধিকার থাকে, সেটা হলো আমার স্বামী। আমি রিয়া নিজে সাইন করে দিলাম, আর আপনিও এখানে একটা সাইন করে আমাকে আপনার পাশে থাকার মতো অধিকার দিন। কাগজটা পড়ে আমি পুরো বোকা হয়ে গেলাম। ভাবছিলাম কি আর হলো কি, আমি তো ভাবছিলাম এটা একটা ডিভোর্স লেটার, আর ডিভোর্স লেটার মনে করে রিয়াকে কতগুলো কথা শুনে দিলাম। এরপর ও বেচারি চুপচাপ দাঁড়িয়ে আছে। রিয়ার পায়ের দিকে নজর যেতেই আমি আশ্চর্য হয়ে গেলাম। রিয়ার পা ফুলে অনেক মোটা হয়ে গেছে। যেই মানুষটা সবসময় চেয়ারে বসে থাকে, আজকে শুধু আমার জন্য দাঁড়িয়ে ছিল এতক্ষণ। কি বলবো, আমার ভিতরে একটু একটু মায়া লাগা কাজ করলো। ভাবছিলাম রিয়াকে একটা সুযোগ দিলে হয়তো আগের মতোই থাকবেও, তবে না, ও আমাকে এই বিষয়ে লিখিত দিয়েছে। কি অবাক করা কাণ্ড রে বাবা। আমি জোরে ডাক দিলাম, কিরে ইভা, কই তুই, ভেতরে আয়। ইভা দরজা খুলে ভেতরে এসে দেখলো ওর বোন কান্না করছে। ইভা আমার দিকে তাকিয়ে বলল, একজনকে বারবার ক্ষমা করা যায় না, এটা আমিও মানি। তোর এখন যা মন চায় তাই কর, আমি কিছু বলবো না। এখন কি করবি বল? আর আপু, তোরে বলছি, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করিস না। একবার মানুষের বিশ্বাস গেলে তার হৃদয়টা ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়। সময় থাকতে মানুষ চেনা লাগে, সময় হারিয়ে কান্না করলে কি হবে? তো দুলাভাই এখন কি করবেন? আমাকে বাসায় রেখে আয়, যা, হাসপাতালে আমার ভালো লাগছে না। তোর বাসায় তো কেউ নেই, একা একা। আমি এবার হাতে কাগজটা দিয়ে বললাম, আমাকে সেবা করার মতো কেউ একজন আছে, আমার জন্য তোর চিন্তা করতে হবে না। এবার কাগজটা পরে কান্না করে বলল, দেখ আপু, ও কত মহান। তুই ভুল করার পরেও বারবার ও শুধু তোরে মাফ করে। কেউ কাউকে অধিকার দেয় না, অধিকার ভালোবেসে আদায় করে নিতে হয়। সময় পেলে আবার দেখিস, হাতছাড়া করিস না। এবার যদি উল্টাপাল্টা কিছু শুনি, তাহলে অন্তত পক্ষে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। চলেন দুলাভাই, আপনাকে বাসায় রেখে আসি। মাহি কই ইভা? ও তো চলে গেছে। আর হ্যাঁ, আঙ্কেল আন্টি কল দিয়েছিল, কি বলবো? আমি যে অসুস্থ এটা বলবি না, তোর কিছু বলতে হবে না, তোর বোনকে বলিস ভালো করে সবকিছু বুঝিয়ে বলতে। ও মিস্টার দুলাভাই, আপনার বউ আপনার সামনে আছে, আমাকে কিছু না বলে ওকে বলেন। ইভা বোন আমার, আমাকে বাসায় রেখে আয়, এখানে একটুও ভালো লাগছে না আমার। ইভা আমার থেকে দূরে সরে বলল, ছি ছি, আমি কেন পরপুরুষের ধরতে যাব? আমার স্বামী জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আমি নাই বাবা, আপনি বরং আপনার বউকে বলেন। ইভা সুযোগ নিলে মনে হচ্ছে আমার, কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। রিয়া এক হাত দিয়ে আমাকে ধরে বলল, আমার উপর ভর দিয়ে দাঁড়ান, আমি থাকলে আপনার কিছু হবে না। রিয়ার কথা শুনে এবার আমার কেমন যেন লজ্জা লাগতে লাগলো। ওর দিকে তাকাতেই লজ্জা লাগছে এখন আমার। আমি দাঁড়াতেই নিজেকে আর ধরে রাখতে পারলাম না, টপ করে দুই হাত দিয়ে রিয়াকে জড়িয়ে ধরলাম। এবার মুখ বুজে হাসছে আর বলছে, কি লজ্জা, কি লজ্জা। কত ভাব, আমি একা থাকতেই পছন্দ করি, কাউকে দরকার নাই আমার। আরও কত কি ফালতু। ইভা, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এত কথা বলিস কেন তুই? একটু চুপ করে থাকতে পারিস না? আমি রিয়ার কাঁধে একটা হাত রেখে একটু ভালো করে দাঁড়ালাম। রিয়া আমার অবস্থা বুঝতে পেরে বলল, এবার তোর দুলাভাইকে বল, যদি বেশি কষ্ট হয় তাহলে আমি কোলে নিয়ে যাই। না, তা দরকার নেই, আপনি যান, আমি হাঁটতে পারবো। ধীরে ধীরে হেঁটে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি মাইশের চাচাতো বোন সহ রুদ্র গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। রিয়া ওদের সামনে গিয়ে রুদ্রকে বলল, তোমার স্যারকে গাড়িতে
ওঠাতে একটু সাহায্য করো। রুদ্র বলে দিল, কি বলেন ম্যাডাম, এই ছেলে আমাদের স্যার। আপনি না বলতেন এমপির ছেলে আমাদের স্যার? রিয়া চোখ লাল করে রেগে চিৎকার দিয়ে বলল, আমি যা বলতে বলছি তাই বলো, আর সবাই কান খুলে শুনে নাও। উনি আমার হাজব্যান্ড। যদি আজ থেকে ওনার সাথে কেউ কোনো রকম বেয়াদবি করো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আজ থেকে এমপি ছেলেকে থানার ভিতরে ঢুকতে দিবে না। যদি জোর করে তাহলে জেলের ভিতরে ঢুকিয়ে 1 রাউন্ড দিবে, তাহলেই হবে। বোঝা গেল আমি কি বললাম? সবাই রিয়ার রাগ দেখে ভয় পেয়ে বলল, জি জি ম্যাডাম, মনে থাকবে। তাহলে এখন আমরা থানায় যাই। রিয়া সবাইকে বলল, যাও, তোমরা গিয়ে তোমাদের কাজ করো। আমি আসতে যদি দেরি হয় তাহলে একটু সামলে নিও। আমি রিয়ার কাঁধে ভর দিয়ে গাড়িতে উঠলাম। রিয়া আমার পাশে বসে বলল, ভালো লাগছে তো এখন? আমি রিয়ার কথার কোনো জবাব দিলাম না, চুপ করে আসি। ইভা বলল, আপু আমাকে কি যেতে হবে? আয় একটু, তোর দুলা ভাইকে বাসায় রেখে চলে আসবি। দেখো রিয়া, তোমার এসব আলগা কথা আমার একদম পছন্দ নয়। মাঝে মাঝে ভালো হবার অভিনয় করো, কিন্তু সুযোগ পেলেই। আহা দুলা ভাই, কি বলেন এসব? আপু তো আপনাকে লিখত দিয়েছিল। লিখিত দিয়ে কি আর ভালোবাসা হয় ইভা? ভালোবাসার জন্য আলাদা একটা মন থাকার দরকার, যেটা সবার থাকে না। আমি কখনো আপনার উপর অধিকার দেখিয়ে কোনো কথা বলবো না। যেদিন মনে হবে আমি আপনার যোগ্য, সেদিন আমাকে কাছে টেনে নেবেন, তাহলেই হবে। আমার আর কিছু চাই না। তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাকে বলে দিতে চাই। যদি আপনার মনে হয় পুলিশের চাকরি আমার করা উচিত নয়, তখন শুধু বলবেন, আমি চাকরি ছেড়ে দেব। আমি চুপচাপ গাড়িতে বসে আছি। গাড়ি তার আপন গতিতে চলছে। এর মাঝে রিয়ার ফোনটা বাজতে লাগলো। রিয়া ফোন রিসিভ করে বলল, হ্যাঁ আম্মা, আমরা এখন বাসায় যাচ্ছি। এই যে আপনার ছেলে আমার পাশে বসে আছে। ওর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে? আমি ফোনটা দূরে সরিয়ে বললাম, ইভা এখন আমার ভালো লাগছে না। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। বুকের মাঝে হাত দিয়ে দেখলাম রক্ত বের হচ্ছে। আমার অবস্থা দেখে ইভা চিৎকার দিয়ে বলল, গাড়ি ঘুরিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাও। আমি তোরে আগে বলেছিলাম না 1-2 দিন থাক? আমার কথা তো আর শুনলি না। হলো এবার? ফোনের ওপাশ থেকে আম্মু বলছে, আমার ছেলের কি হয়েছে? ও এমন করছে কেন? রিয়া ফোন নিচে ফেলে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ আপনি চলে যাবেন না। আমি এখন শূন্যতা কি জিনিস খুব ভালো করেই বুঝতে পারছি। এবার দরকার হলে আমার শরীর থেকে সব কিছু খুলে নেয়, তাও যেন আমার হাজব্যান্ডের কিচ্ছু না হয়। চিন্তা করিস না আপু, কিছু হবে না। আগে আমাকে হাসপাতালে যেতে দে। রিয়ার একটা হাত জোরে চেপে ধরে বললাম, বিশ্বাস করো রিয়া, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর থাকতে পারছি না। আমার বুকের ভেতরে জ্বালা হচ্ছে। এই তো আমরা এসে গেছি। আপনি প্লিজ একটু অপেক্ষা করেন। এইবারের মতো আপনার জীবনটা আমাকে দিয়ে দেন। আমি আর কিছু চাই না। প্লিজ আপনি বেঁচে থাকুন। রিয়া সব বলছে আর একাধারে কান্না করছে। হাসপাতালে কাছাকাছি যেতেই রিয়া আমার হাত ধরে বলল, জীবনে আমি বহু পাপ করেছি। যদি আমার শরীর থেকে প্রতিটা অঙ্ক খুলে দিয়ে আপনাকে বাঁচাতে হয়, আমি তাই করব। আমার মতো বোকা মেয়ে যেন আর কেউ না হয়। ঘরে স্বামী রেখে আমি কিনা। রিয়াকে আর কিছু বলতে না দিয়ে ইভা আমাকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেল। আমার শরীরে একটা ইঞ্জেকশন দিতেই আমার চোখ বন্ধ হয়ে গেল। দ্বিতীয়বারের মতো যখন চোখ খুললাম, তখন দেখে আমার পাশে ইভা বসে আছে। অন্য বেডে রিয়া শুয়ে আছে। রিয়াকে বেডে শুয়ে থাকতে দেখে আমার বুকের ভেতরে আলাদা একটা ভয় কাজ করতে শুরু করলো। হাসপাতালে আসার আগে রিয়া আমার হাত ধরে যেই কথাগুলো বলছিল, তা আমার মনে হতে লাগলো। আমি ইভার হাত ধরে বললাম, ইভা, রিয়া বেডে শুয়ে আছে কেন? ওর আবার কি হয়েছে? কি আর হবে, যা হয়েছে তোর জন্য। আজকে তোর জন্য আমার আপু সব কিছু কুরবান করে দিয়েছে। দেখ ইভা, মজা করিস না, প্লিজ বল না কি হয়েছে। বুকের মাঝে গুলি খাওয়ার জন্য তোর শরীরে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আর আপু এই কথা জানতে পেরে ওর শরীর থেকে 2টা কিডনি তোরে দিয়ে একেবারে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি কত করে না করেছি ওরে, কিন্তু আপু আমার কোনো কথা শুনে নাই। এবার কথা শুনে আমার চারপাশে একাধারে ঘুরতে লাগলো। ধীরে ধীরে যেন আমার চোখ আবার অন্ধকার হয়ে যেতে লাগলো। এর মাঝে একটা হাতের স্পর্শ পেলাম। আমি একটু ভালো করে তাকে দেখি রিয়া আমার হাত ধরেছে। রিয়াকে দেখে আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম।
ধীরে ধীরে আবার সব কিছু স্বাভাবিক হতে শুরু করলো। রিয়া রেগে ইভাকে বলল, তোরে বলছিলাম এসব বলার জন্য, এখন যদি ওর কিছু হয়ে যেত, কেন এমনটা করলি? সরি আপু, আমি বুঝতে পারিনি। দুলাভাই মাপ চাচ্ছি আপনার কাছে, প্লিজ সরি। থাক, আর সরি বলতে হবে না ইভা। তবে আমার জ্ঞান চলে যাওয়ার পর এখানে কি হয়েছিল? দুলাভাই, আপনার শরীর থেকে প্রচুর ব্লাড বের হয়েছিল আর আপু আপনাকে রক্ত দিয়ে এই হলো কাহিনী। তবে আমি জানি আপনি আপুকে ভালোবাসেন, তবে কিছু বলেন না। আমার একটু মিথ্যা কথা শুনে আপনার যা অবস্থা হয়েছিল বাবা। ইভা, আবার শুরু করলি তুই? আচ্ছা আপু, আমি খাবার আনতে গেলাম। তুই শুয়ে থাক, তোর শরীর এখন প্রচুর দুর্বল হয়ে গেছে। চাইলে তুই দুলাভাইয়ের বেডে থাকতে পারিস। বেড কিন্তু খুব বড়, কি বলেন দুলাভাই? ইভা হাসতে হাসতে ক্যাবিন থেকে বের হয়ে চলে গেল। ইভা যেতেই রিয়া বলল, আপনার কিচ্ছু লাগবে কি? লাগলে বলেন, কাউকে দিয়ে আনিয়ে দিই। আমার কথা স্যার, বাবা মার কি খবর? ওনারা আসতে চেয়েছিল, কিন্তু ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য সকল ফ্লাইট নাকি বন্ধ আছে। বলছে সুযোগ পেলে চলে আসবে। বাবা মাকে এত কিছু বলার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এখন আপনি একটু শুয়ে থাকেন, আমি ওয়াশরুম থেকে আসছি। রিয়া ওয়াশরুমে চলে গেল। রিয়া যেতেই মায়ের চাচাতো বোন ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ম্যাডাম, একটা জরুরি কাজ আছে, আপনাকে যেতে হবে। মায়ের বোন সামনে তাকিয়ে আমাকে দেখে বলল, কিরে, মগা ম্যাডাম কই? কথাবার্তা একটু হুশ করে বল, নইলে কি হবে জানিস তো। মায়ের চাচাতো বোন আমার মাথার কাছে দাঁড়িয়ে বলল, এতদিন পর আমি সুযোগ পেয়েছি, আজকে আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? তোরে আমার দু চোখে দেখতেই ইচ্ছে করে না, শুধু ম্যাডামের জন্য বারবার বেঁচে যাস। এই কথা বলে মায়ের চাচাতো বোন আমার মাথা থেকে বালিশটা টান দিয়ে আমার মুখের উপর চেপে ধরে বলল, মর এখন তুই, তোরে মেরে এখন থেকে আমি চুপচাপ বের হয়ে যাব, কেউ বলতেও পারবে না। আমার শরীরে এতটাও শক্তি নাই যে এই মেয়েটাকে আটকে ধরবো। ধীরে ধীরে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার চোখের সামনে আমি আমার মৃত্যু দেখতে পাচ্ছি। ঠিক সেই মুহূর্তে আমার মুখ থেকে বালিশটা সরে গেল। রিয়া মেয়েটার চুলের মুঠি ধরে চিৎকার করে বলল, আমার থানার একজন সাধারণ কনস্টেবল হয়ে তুই আমার স্বামীকে মারতে চেষ্টা করিস? দাঁড়া, জন্মে শিক্ষা দিচ্ছি তোরে। এই কথা বলে রিয়া কাকে যেন কল করলো। মায়ের চাচাতো বোন রিয়াকে দেখে কান্না করতে করতে বলছে, প্লিজ ম্যাডাম, আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে তোর না? আমি না থাকলে তুই তো রিয়া ধীরে ধীরে কান্না করছে আর বলছে, যাকে বাঁচানোর জন্য আমি দিন রাত জীবন মৃত্যু লড়াই খেলছি, আর তুই তাকে মেরে ফেলবি? এখন তো তুই তোর চাকরি হারাবি, সাথে জেলের ভিতরে ঢুকে গরম পিটুনি দিব। কিছুক্ষণের ভেতরে পুরো হাসপাতালে পুলিশ এসে ভরে গেল। একজন অফিসারের হাজব্যান্ডকে মারার চেষ্টা করছে। কি হতে পারে এর ফল বোঝেন তো? না, এখন নিজেকে নিয়ে নিজের গর্ব হচ্ছে। আমার বউয়ের কারণে আজকে আমি এত সম্মান পাচ্ছি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সহ মায়ের চাচাতো বোনকে ধরে নিয়ে যাওয়া হলো। রিয়া সবাইকে কেবিন থেকে বের করে দিয়ে বলল, প্লিজ আপনারা এখন এখান থেকে যান, ওর এমনিই ভালো লাগছে না। সবাই যেতেই ইভা খাবার নিয়ে ভেতরে ঢুকে বলল, আমি একটু বাইরে যেতেই এত বড় কিছু হয়ে গেল। একটু দেরি করে আসতি যদি, তাহলে দুলাভাই তো আজ শেষ ছিল। তোদের জ্বালা এখন আর আমার ভাল লাগে না। যা মন চায় তাই কর। দেখিস, আমি বলে দিলাম, একদিন তুই তোর নিজের ভুলের জন্য ওকে হারাবি। তখন বুঝবি যে স্বামী ছাড়া কোনো দাম নেই। আঘাত পেতে পেতে আজকে এই ছেলেটা ওই পর্যন্ত টিকে আছে। তোর বোন ডাক্তার বলে সব কিছু দিয়ে চেষ্টা করে বাঁচিয়ে রাখছে, নইলে সেই কোন দিনই উপরে চলে যেত। যা পারিস কর তুই, আর আমাকে পাবি না। তোদের পাশে গেলাম আমি। বড় বোন হয়ে তোরে সব কিছু বলতে হয়, আমার কই? আমাকে তুই বুঝাবি, আর এখন তোরে আমি বুঝাই। তাও তো তোর ভুলের জন্য অন্য কেউ কষ্ট পায়। রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে একাধারে কান্না করছে। আমি জানি এখানে রিয়ার কোনো দোষ নাই। বেচারি তো ওয়াশরুমে ছিল। ও কি জানতো এই মেয়েটা এখানে চলে আসবে? আমি ইভাকে বললাম ওকে বকা দিবি না, ওর কোনো দোষ নেই, ও তো ওয়াশরুমে ছিল। ও কি জানতো হঠাৎ করে মায়ের চাচাতো বোন আমাকে বালিশ চাপা দেবে? আমার শরীরে যদি শক্তি থাকতো তাহলে কি আর আমাকে আর এখানে টানবে না। আমি আর নাই এসবের ভেতরে। আপনাদের মন যা চায় তাই করবেন। খাবার রাখা আছে, কিছু খেয়ে নেন। আমি আমার কেবিনে আছি, দরকার পড়লে ডেকে নেবেন।
আপনাদের যন্ত্রণায় ভালো করে খেয়ে আসতেও পারিনি, দৌড়ে আসছি হাসপাতালে জানেন। এবার মন খারাপ করে চলে গেল। এটা সত্যি, এবার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই। এরপরেও ও আমার জন্য যা করেছে বলার বাইরে। নিজের মায়ের পেটের বোন হলেও হয়তো এতটা করতো না। রিয়া কান্না করেই যাচ্ছে। বুঝছি রিয়া খুব কষ্ট পেয়েছে। যে মেয়েটা আমাকে বাঁচানোর জন্য বলতে পারে শরীর থেকে সব কিছু খুলে দিতে পারে, সে আর কীভাবে বেইমানি করবে আমার সাথে, আমার তো বিশ্বাস হয় না। আমি রিয়ার একটা হাত আস্তে করে ধরে বললাম, বসো এখানে, আর কান্না করতে হবে না। তাও রিয়া কান্না করেই বলছে, আমি জানতাম না ও এখানে চলে আসবে। জানলে কি আর আপনাকে একা রেখে যেতাম? হয়েছে বাবা, বুঝছি তো আমি, তোমার এখানে কোনো দোষ নাই। যাও ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে আসো। আমি আবার আপনাকে একা রেখে যাব? আমার কি মাথা খারাপ হয়েছে? থাক, যেতে হবে না। চোখের পানি মুছে বক্স খুলে দেখো তোমার বোন কি নিয়ে আসছে। খিদে পেয়েছে প্রচুর। রিয়া আমার কথা মতো বক্স খুলে বলল, আপনি একটু উঠে বসেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আবার কান্না করছো? বলছি তো এই কথা, বিষয় বাদ দাও। কি বাদ দিব বলেন? আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম। এই যে ভালোবাসা দেখাচ্ছ না তুমি, এই ভালোবাসা যদি আগে দেখাতে তাহলে আজকে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে থাকতে পারতে। আমি আগে সুস্থ হয়ে নেই, পরে তোমার বিষয়ে চিন্তা করে দেখবো যে কি করা যায়। আমি বলছি তো, আমাকে কোনো অধিকার দিতে হবে না আপনার, কোনো দিন বউ বলতেও হবে না। শুধু আপনার পাশে থেকে আপনাকে সেবা করতে চাই, সেই অধিকারটুকু দিবেন তাহলেই হবে। আচ্ছা, এসব ভবিষ্যতে চিন্তা করা যাবে। এখন কি কিছু খেতে দিবে নাকি তুমি চাও? রিয়া আমার মুখের দিকে খাবার এগিয়ে দিয়ে বলল, নেন, আগে খান, আর কখনো উল্টাপাল্টা কথা বলবেন না। আমি খেতে খেতে বললাম, আচ্ছা রিয়া, একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে, সঠিক উত্তর দেবে। বলেন। বলো। হঠাৎ করে আমার উপর এত ভালোবাসার সৃষ্টি হলো কেন তোমার? এই প্রশ্নটা জানতে চেয়েছি আমি। রিয়া মাথা নিচু করে বলল, সেদিন এক দম্পতির উপর এক ব্যক্তি মামলা করছিল জমি নিয়ে। আমরা সেখানে গিয়ে দেখি এক বৃদ্ধ মহিলা আর এক বৃদ্ধ পুরুষ। আমরা সেখানে যাওয়ার পর আমাদের ছোট ছোট আলুর টুকরো দিয়ে খাবার দিয়েছিল। জিজ্ঞেস করেছিলাম এসব কেন। উত্তরে বৃদ্ধ মহিলা বলল, এত দূর থেকে তোমরা এলে, একটু তো পরিশ্রম হয়েছে মা তোমাদের। এই আলুর টুকরো ছাড়া আমাদের বাসায় আর কিছু নাই, এগুলো খেয়ে আমরা বুড়ো বুড়ি বেঁচে থাকি। এই একটু জমিতে আলু চাষ করছিলাম, এটাও ওরা নিয়ে যেতে চায়। এই জমিটা চলে গেলে আমরা কি নিয়ে বাঁচবো মা? আমার 2 ছেলে ছিল। এক ছেলে বড় লোকের মেয়ে বিয়ে করে আমাদের খবর নেয় না, আরেক ছেলে বিদেশ গিয়ে বিয়ে করে সব কিছু ভুলে গেছে। এখন এই শেষ জীবনে আমার স্বামী ছাড়া আমার কাছে আর কেউ রইল না। তার এক পা অচল মা। আমি একটু একটু কাজ করে খাবার নিয়ে আসি, মাঝে মাঝে ময়লা খাবার খাই। বেঁচে থাকার লড়াই করছি আমি মা। প্লিজ তুমি আমার জমিটা কেড়ে নিও না। রিয়া কান্না করতে করতে আমার পায়ের উপর পড়ে বলল, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আমার স্বামীর সাথে বেয়াদবি করে ফেলছি, মাফ করে দেন আমাকে। সন্তান থাকার পরেও সন্তান খাবার দেয় না। আমি অনেক কিছু শিখেছি, প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাকে হারাতে চাই না। আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে আপনার বিছানায় নিচে থাকার মতো একটু জায়গা করে দিবেন। আমার আর কিছু চাই না। বলেন না, আমাকে ছাড়বেন না। আমি আপনাকে হারিয়ে ফেললে পাগল হয়ে যাব, জীবন্ত পাগল যাকে বলে। আমি ডান হাত দিয়ে আমার চোখের পানি মুছে ফেললাম। রিয়ার কথা শুনে আসলে ইমোশনাল হয়ে গেছি। এই পৃথিবীতে অনেক ছেলে মেয়ে আছে যারা বিয়ের পর বাবা মাকে ভুলে যায়। কেন ভাই ভুলে গেলি? তুই যে বাবা মা ছোটবেলায় তোর মলমূত্র পরিষ্কার করছে, একদিন বিছানায় মুতে দেখিস তো তোর বউ তোরে কি বলে। আর সেই বাবা মায়ের জায়গা হয় রাস্তায় না, শরীরের চামড়া কেটে দিলেও বাবা মায়ের ঋণ শোধ করতে পারবে না। সময় থাকতে বুঝে যা, আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না। মারতে কিন্তু একদিন হবেই, এটা মাথায় রেখো। যাই হোক, আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, আর কান্না করো না। তোমাকে আমি কাগজে সাইন করে দিলাম না? যদি আমি বলি আমাকে ছেড়ে যেতে, তখন তুমি কাগজটা দেখিয়ে বলবে ছেড়ে যাবো মানে। এই কাগজের সাইন দেখেন। রিয়া হুঁ বলে উঠে চোখের পানি মুছে বলল, নেন, এবার খেয়ে নেন। রিয়ার চোখগুলো কান্না করতে করতে লাল হয়ে গেছে। বেচারি খুব কষ্ট পেয়েছে। আমি রিয়ার হাত ধরে আমার হাতের ভিতরে ঢুকিয়ে বললাম, আমার আর খিদে নেই, আমি খাবো না, তুমি খাও।
আপনি তো এখন কিছুই খান নাই। নেন, খান বলছি, নইলে শরীর খারাপ করবে। না, এখন আর আমি কিছু খাবো না, একটু পর যদি মন ভালো হয় খাবো, তুমি খেয়ে নাও। রিয়া খাবারগুলো পাশে রেখে বলল, আমার যখন মন চাইবে আমি খেয়ে নেব। আপনি কি এখন ঘুমাবেন? আমি মাথায় হাত বুলিয়ে দিব। না ঘুমাবো না, আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসো, খুব জোরে চাপ পেয়েছে। রিয়া আমাকে আস্তে করে তুলে বলল, আপনার হাঁটতে হবে না, আমি আপনাকে কোলে নিচ্ছি। আমি কিন্তু ট্রেনিং প্রাপ্ত মেয়ে, সো আমার কিছু হবে না। এই কথা বলে রিয়া আমাকে টেনে কোলে নিয়ে গেল। যাক শালা, এই মেয়ে আমার মান ইজ্জত খেয়ে নেবে। একটা মেয়ের কোলে উঠে আমি বললাম, বিষয়টা কেমন যেন লজ্জাজনক। কই, ওকে আমার কোলে নেওয়া উচিত ছিল, উল্টো ও আমাকে কোলে নিল। ইস, কি লজ্জা, কি লজ্জা। রিয়া আমার বিষয়টা কিছুটা হলেও বুঝতে পেরে মুখ বুজে হাসছে। মনে মনে বললাম, আমার সুযোগ নিচ্ছ না, সময় আমারও আসবে। রিয়া ওয়াশরুমের সামনে আমাকে নামিয়ে দিয়ে বলল, একা একা ভিতরে যেতে পারবেন নাকি আমিও আসবো? না, তোমার আর আসতে হবে না, তুমি এখানে দাঁড়াও একটু। কিছু হলে আমাকে বলবেন, কিন্তু ভিতরে চুপচাপ আবার বসে থাকবেন না। ওয়াশরুমের ভিতরে ঢুকতেই রিয়া বলল, সমস্যা হলে দরজা খুলে দেন, আমি ভিতরে আসি। আমি আমার মতো আমার কাজ শেষ করে বের হলাম। রিয়া আমার হাত জড়িয়ে ধরে বলল, ধীরে আসেন, পড়ে গেলে সমস্যা হবে আবার। বেডের উপর বসতেই রিয়াকে ইশারা করে বললাম, যাও ইভাকে ডেকে নিয়ে আসো, একটু দরকার আছে। ইভা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমাকে আর ডাকতে হবে না, আমি চলে আসছি। ইভা ভেতরে এসে আমার হাতে একটা কাগজ দিয়ে মাথা নিচু করে বলল, সরি, আমাকে মাফ করে দিস। প্রথম প্রথম বাচ্চা নষ্ট করার জন্য ঔষধ খেয়েছিলাম, কিন্তু ভাবি নাই এর পরিমাণ এতটা খারাপ হতে পারে। প্লিজ আমাকে মাফ করে দে। ইভার দেওয়া রিপোর্টে লেখা আছে, এবার পেটে যেই বাচ্চাটা ছিল সেটা পেটের ভেতরেই ওষুধ খাওয়ার জন্য মারা গেছে। রিপোর্টটা পড়ে চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। ভাবছিলাম কি আর হলো কি, সব আমার পাপের ফল, আজকে আমার কারণে এমন হয়েছে। রিয়া আমার মাথা জড়িয়ে ধরে বলল, প্লিজ আপনি কান্না করবেন না। আমরা চাইলে আমাদের বাবু হবে। যা হয়ে গেছে ভুলে যান। রিয়াকে সরিয়ে চোখের পানি মুছে বললাম, এগুলো আমার পাপের ফল, আমার জন্যই এমন হয়েছে। ইভা আমার পাশে বসে বলল, দেখ, মন খারাপ করিস না, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার অজান্তেই এমন হয়ে গেল। মন খারাপ করবেন না, বলছি তো আমরা চাইলে। রিয়া বাদ দাও, কপাল খারাপ আমার। ইভা, আমি কি এখন যেতে পারি? পাগল হয়ে গেলি তুই? আগের বার কি হয়েছিল মনে নেই তোর? এখন আবার যেতে চাইছিস? আজকে রাতটা থেকে যা। থাকতেই হবে কি? থাকতে হবে, এছাড়া আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, থাকবো, যাও। রিয়া, তুমি একটু ইভাকে নিয়ে বাসায় যাও, আমি এখানে একা থেকে যাব। রিয়া আমার কথা জবাব না দিয়ে পাশ থেকে বেডটা টেনে এনে আমার পাশে রেখে বলল, আমার জন্মের মতো শিক্ষা হয়ে গেছে, আরও আপনাকে আমি একা করে যাব। না না, তা কখনো হবে না। আচ্ছা বাবা, ভয় পেও না, যেতে হবে না তোমার। তুমি বরং বাসা থেকে গোসল করে আসো, এখন তো ইভা আছে আমার সাথে। না, আমি যাব না। আবু, তুই দুলাভাইয়ের কথা শোন, আমি আছি এখানে, কিছু হবে না, আমি তোরে কথা দিলাম। আমার স্বামীর কিছু হলে তোর খবর আছে কিন্তু, ইভা, মনে রাখ। আচ্ছা ঠিক আছে, যাও। রিয়া আমার মাথার চুল ঠিক করে দিয়ে বলল, সমস্যা হলে সাথে সাথে আমাকে কল দিবেন, ঠিক আছে? রিয়া আর কিছু না বলে বের হয়ে চলে গেল। রিয়া যেতেই ইভা বলল, তোর শরীর এখন ঠিক আছে তো? মোটামুটি ঠিক আছে। আচ্ছা তুই থাক তাহলে, আমি গিয়ে কাজ করি, নাকি একা একা থাকতে ভয় পাবি? মজা করিস না, তুই যা, এখন আমি ঘুমাবো। ইভা আচ্ছা বলে চলে গেল। হাসপাতালে এক রাত থেকে আবার বাসায় চলে গেলাম। আমার সুস্থ হতে প্রায় 1 মাসের মতো লেগে গেল। এই 1 মাস রিয়া আমার অনেক সেবা করেছে, এটা আমার মানতে হবে। রিয়া প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার জন্য কফি বানিয়ে পরিবারের সকলের জন্য নাস্তা তৈরি করে ডিউটিতে যেত। আমার বাবা মা সেদিন রাতেই চলে আসছে। তবে একটা কথা হলো যে, রাতে রিয়া নিচে থাকতো, আমি উপরে। যদি ওকে আমি বলি তুমি উপরে থাকো, কিন্তু ও বলতো, আপনি অসুস্থ, আপনি উপরে থাকেন, আমি নিচে থাকতে পারবো। রিয়া আমার পাশে বসে কখনো কোনো অধিকার দেখায় নাই, ও শুধু সবসময় আমার মুখের উপর তাকিয়ে থাকতো, যেন ওকে আমি কিছু বলি। যাক, এখন আমি মোটামুটি সুস্থ আছি। রিয়া আমাকে এই কয়েকদিন বাসা থেকে বের হতেই দেয় নাই। আজকে নিত্যদিনের মতো রিয়া ওর কাজ শেষ করে ডিউটিতে চলে গেল। আমার আজকে কেমন কেমন যেন একটু লাগছে, এজন্য ভাবলাম যাই বাইরে থেকে একটু ঘুরে আসি। বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করলাম। গোসল করে রুম থেকে বের হতেই আম্মু বলল,
এই অবস্থা সরিয়ে নিয়ে বের হওয়ার কি দরকার ছিল? যদি কিছু লাগতো আমাকে বলতি। আম্মু, এখন তো আমি মোটামুটি একটু সুস্থ আছি। আমি এখন একটু বাইরে যাব। ভাইয়া, একা একা যেতে পারবি তো, নাকি আমিও আসবো? না বোন আমার, তোর আসতে হবে না। আমি ধীরে ধীরে বাসা থেকে বের হলাম। যাই আগে আমি আমার বউয়ের সাথে একটু দেখা করে আসি। থানায় যাওয়ার আগে মিশুর দোকানের সামনে গেলাম। মিশু আমাকে দেখে বলল, তো স্যার আপনার কি লাগবে বলেন। কিছু লাগবে না। মন খারাপ নাকি আবার তোর? আমাদের খবর আর কে নেয়, গরিব মানুষ আমরা। ফাজলামো রাখ তোর। আর আমি এতদিন অসুস্থ ছিলাম, নইলে আমাকে দেখতি না বল? শোন, আজকে রাতে আমি আর রিয়া তোদের বাসায় যাব। এতদিন অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়েছি। মিশু হাসি দিয়ে বলল, তুই আবার আমার বাসায় যাবি? থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। রিয়ার সাথে দেখা করে এসে তোর সাথে কথা বলবো এমন গেলাম। আমি থানার সামনে চলে গেলাম। ভিতরে শোনা যাচ্ছে রিয়া কারোর সাথে রেগে কথা বলছে। মনে মনে বললাম, এখন কি ভেতরে যাব নাকি যাব না? কেমন যেন একটা ভয় আমারও কাজ করছে। তোর আমার আবার কিসের ভয়? আমার বউকে আমি ভয় পাবো কেন? আমি সরাসরি থানার ভেতরে চলে গেলাম। রিয়া তখন কার সাথে রেগে কথা বলছিল। হঠাৎ আমাকে দেখতে পেয়ে রিয়া দৌড়ে আমার কাছে এসে বলল, আপনি এই সময় বের হলেন কেন? আপনার শরীর তো এখনো তো ভালো করে ঠিক হয় নাই। আমি বলছি না, কিছু হলে আমাকে বলবেন। রৌদ্র, যাও তোমার স্যারের জন্য কিছু নিয়ে আসো। আর আপনি আসেন আমার সাথে। রিয়া আমাকে টেনে ওর কেবিনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমাকে রিয়া চেয়ারে বসিয়ে রিয়া হাঁটু গেড়ে আমার পায়ের কাছে বসে বলল, এত কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল আপনার? নিচে বসার দরকার নেই, ময়লা লেগে যাবে পায়ে। আমার কাছে এখন আপনি ইম্পর্টেন্ট। কই কি হলো না হলো এইসব দেখার সময় আমার নেই। আগে আপনি, পরে অন্য কিছু। আমি রিয়ার গালে হাত দিয়ে রিয়ার কপালে একটা চুমু দিয়ে বললাম, তোমাকে একটা খুশির খবর দিতে আসছি এখানে। আপনি আজকে নিজে থেকে আমাকে কিস করলেন, এর থেকে আর খুশির খবর কি হতে পারে? পাগলি মেয়ে, শোনো আমি কি বলি। দরজার বাইরে থেকে রৌদ্র আওয়াজ করে বলল, ম্যাডাম, স্যারের জন্য খাবারগুলো। রিয়া দাঁড়িয়ে বলল, একটু অপেক্ষা করেন, আমি আসছি। রিয়া দরজা খুলে রৌদ্রের হাত থেকে খাবারগুলো নিয়ে বলল, 1 ঘন্টা আমাকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? যদি বেশি দরকার হয় তাহলে আমাকে মেসেজ করে যাবেন। রৌদ্র আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল আর ইশারা করে বলল, এখন সব কিছু ঠিকঠাক আছে, সুখে থাক তোরা। আমি এই দোয়াই করি। রিয়া দরজা বন্ধ করে খাবারগুলো সামনে রেখে যখন নিচে বসতে যাবে, তখন আমি রিয়াকে টান দিয়ে আমার কোলের উপর বসে বললাম, কষ্ট করে তোমাকে নিচে বসতে হবে না। রিয়া লজ্জা পেয়ে বলল, যান তাই বলে হঠাৎ করে? আমি 2 হাত দিয়ে রিয়াকে জোরে ধরে বললাম, আজ থেকে আমি তোমাকে আমার বউ হিসেবে গ্রহণ করে নিলাম। সকল ধরনের অধিকার দিলাম তোমাকে। আমার জন্য অনেক করেছো তুমি। এখন থেকে তুমি আমার বউ। আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আমার কথা শুনেই রিয়া নীরবে চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো। আমি রিয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পাগলি মেয়ে, কান্না করার কি আছে? আমি বলছি তোমাকে কান্না করার জন্য। এখন তো তোমাকে আমি অধিকার দিলাম, তাহলে কান্না করছো কেন? আপনি বুঝবেন না, এটা হলো সুখের কান্না। আমি আপনার মুখ থেকে এই কথা শোনার জন্য এতদিন অপেক্ষা করছি। মানুষ ঠিকই বলে যে অপেক্ষার ফল খুব মিষ্টি হয়। আমি অনেক অনেক খুশি। এখন তো আমি আপনাকে বউ হিসেবে গ্রহণ করলাম, সামনে আমিও কিন্তু এমন একটা খুশির খবর চাই। রিয়ার মুখ এবার লজ্জায় লাল হয়ে গেল, মাথা নিচু করে বলল, আগে সেই সময়টুকু আসতে দেন। আমি রিয়াকে কোল থেকে নামিয়ে বললাম, তো ম্যাডাম এখন কি ডিউটি করবেন? আমি কি চলে যাব? আমি এত বড় একটা খুশির খবর দিলেন, এখন আবার কিসের ডিউটি? হ্যাঁ ওগো স্বামী আমার, একটা কথা ছিল। বলে ফেলো। বলছিলাম কি, অনেক দিন হলো বাসায় যাই না। আম্মা সেই দিন বলছিল আপনাকে নিয়ে বাসায় থেকে ঘুরে আসতে। আপনি তো অসুস্থ ছিলেন, এই জন্য আপনাকে এতদিন এই কথা বলিনি। আগে বাসায় যাই, পরে চিন্তা করে দেখা যাবে। রাতে আবার মিশুর বাসায় দাওয়াত খেতে যেতে হবে। তুমি কি এই পোশাকে বের হবে? না, আপনি একটু বসেন, আমি কাপড় চেঞ্জ করি। রিয়া আমার সামনে কাপড় চেঞ্জ করতে লাগলো। আমি বললাম, ওয়াশরুমে যাও রিয়া। আমি কি পরপুরুষের সামনে কাপড় চেঞ্জ করছি? করলে তো আপনার সামনেই করছি। আচ্ছা বাবা, যাই করো তাড়াতাড়ি। আপনার কাছ থেকে একটা কথা জানা হলো না আমার। বলো, শুনছি। আমি কি আপনার পছন্দের বউ হতে পারি? পাগলের মতো কথা বলো না। এই পৃথিবীতে আমার বউ সব থেকে সুন্দরী, বাকি মেয়েরা কালাভূত। রিয়া হাসতে হাসতে বলল, আপনিও না? রিয়া কাপড় চেঞ্জ করে বলল,
তো চলেন, যাওয়া যাক নাকি? রিয়া, বাসায় গেলে দেরি হয়ে যাবে, তুমি বরং আম্মুকে কল দিয়ে বলো যে আপনার ছেলেকে নিয়ে আমাদের বাসায় যাচ্ছি, বিকালে চলে আসবো। রিয়া মন খারাপ করে বলল। বিকালে চলে আসবো মানে? থাক, তাহলে আর যেতে হবে না আপনার। মিশুর বাসায় যেতে হবে যে। তো কি হয়েছে, শ্বশুরবাড়ি গিয়ে কি একদিন থাকা যাবে না? এদিকে আসো। রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল। বলেন। আমি রিয়াকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, তুমি যদি আমার বাবা মাকে রাজি করাতে পারো তাহলে কয়েকদিন থেকে আসবো, সমস্যা নেই। রিয়া আমার ঠোঁটে চুম্মা দিয়ে বলল। সব কিছু আমার ওপর আপনি ছেড়ে দেন, আমি ম্যানেজ করে নেব। থানা থেকে 3 দিনের ছুটি নিব, আপনি অল্প কিছু খেয়ে নেন, আমি বাবা মায়ের সাথে কথা বলছি। রিয়া কেবিন থেকে বের হয়ে কিছুক্ষণ পর এসে আমার সামনে বসে মুখ কালো করে দিয়ে বলল। আমাদের মনে হয় আর যাওয়া হবে। আমি খাবার খাওয়া বাদ দিয়ে রিয়ার মাথায় হাত রেখে বললাম, আমি থাকতে এত চিন্তা করো কেন? চলো আমরা আজই যাব। রিয়া হো হো করে হাসতে হাসতে বলল। আপনি আমার কথা বিশ্বাস করে নিলেন? আমি তো আপনাকে মিথ্যে কথা বলছি। বাবা মা বলছে আপনার মন যতদিন চায় ততদিন আমাদের বাসা থেকে বেরিয়ে আসবেন। আমি হাত দিয়ে বললাম, তো চলো এখন যাওয়া যাক। বাসা থেকে কাপড়গুলো আনতে হবে না। আমি একাকে বলে দেবো, তুমি চলো তো। রিয়াকে নিয়ে থানা থেকে বের হলাম। রিক্সায় বসার পর রিয়া আমার এক হাত জড়িয়ে ধরে বলল। আমার এতদিনের ইচ্ছাটা মনে হয় পূরণ হয়েছে। আগে ভাবতাম কি জানেন, জীবনে বেঁচে থাকার জন্য আমার কাউকে দরকার নেই, আমি আমার লাইফে একাই বাঁচতে পারবো। এখন তো আমি ধীরে ধীরে সব কিছু বুঝতে শিখেছি। একটু সামনে যেতেই রিক্সা আচমকা থামিয়ে দিল। রিক্সার সামনে নিখিল দাঁড়িয়ে আছে। রিয়া আমার হাত শক্ত করে চেপে ধরে বলল। ভুলে যাবেন না, আমি একজন পুলিশ অফিসার। আমার জীবন থাকতে আপনার কিচ্ছু হতে দিব না। রিয়া নিখিলের দিকে ইশারা করে বলল। পিছনে তাকিয়ে দেখ, পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ওদের বলবো কি এখানে আসার জন্য, নাকি তুই ভালোই ভালোই চলে যাবি? নিখিল আমার সামনে এসে বলল। দেখ, তোর সাথে আমার কোনো ঝামেলা নেই, আর আমি করতেও চাই না। আগে কি হয়েছে না হয়েছে এসব মনে রেখে তো আমাদের কোনো লাভ নেই। একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা ডিলিট করে দে। আমি আর কখনো তোর পিছনে আসবো না। আমি নিখিলের হাতে আমার ফোনটা দিয়ে বললাম, নে দেখ, যদি তোর কোনো ভিডিও পাস, তোর ভিডিও আমি সেই কবেই ডিলিট করে দিয়েছি। নিখিল ফোনটা চেক করে আমার হাতে দিয়ে বলল। সরি বিরক্ত করার জন্য। ম্যাডাম, আপনি এখন যেতে পারেন। রিক্সা আবার তার আপন গতিতে চলতে লাগলো। রিয়াদের বাসার সামনে এসে নেমে দেখলাম দরজার কাছে ইভা দাঁড়িয়ে আছে। ইভা দরজার কাছে দাঁড়িয়েই বলল। দুলাভাই, আগের বার কিন্তু কোনো গিফট পাই নাই, এবার আমি আমার গিফট চাই। রিয়ার দিকে তাকিয়ে বললাম, এখন কি হবে? রিয়া শুধু বলল। আমি কি বলবো, আপনার শালি, আপনি জানেন। এই কথা বলে রিয়া আমাকে একা রেখে চলে গেল। যাক শালা, আমার বউ বাসায় এসে দেখে আমাকে ভুলে গেছে। কি আর করবো, পকেট থেকে এটিএম কার্ড বের করে ইভার হাতে দিয়ে বললাম, মন যা চাই কিনে নিও, ঠিক আছে? এখন কি আমি ভেতরে যেতে পারি? ইভা হাসি দিয়ে বলল। আসেন আসেন দুলাভাই। ভেতরে যেতে রিয়া বলল। তাই ভা, তোর দুলাভাই তোরে কি গিফট করলো? ইভা এটিএম কার্ড দেখিয়ে দিল, বলল। এটা গিফট করেছেন? রিয়া ইভার হাত থেকে কার্ডটা নিয়ে বলল। তোর যা দরকার হয় আমাকে বলিস, অযথা তোর দুলাভাইয়ের টাকা খরচ করবি না। এর মাঝেই আমার শাশুড়ি এসে গেল। আমি ওনাকে সালাম করলাম। এই প্রথম শাশুড়ি আমার মাথায় হাত দিয়ে বলল। বেঁচে থাকো জামাই বাবা, আমার মেয়ে তোমাকে বাঁচানোর জন্য কত কষ্ট করেছে। আম্মু, এসব কথা এখন বলা দরকার নেই, আপনি আমার সাথে চলেন সাহেব। যা, জামাইকে নিয়ে গিয়ে তালা দিয়ে দে, নইলে কেউ নজর দিয়ে দিবে আবার। আমার স্বামীকে আমি তালা দিব নাকি দিব না এটা আমার বিষয়, তোরে বলতে হবে রে। রুমে এসে বিছানার উপর শুয়ে গেলাম। রিয়া দরজা লাগিয়ে ভয়ে ভয়ে আমার পাশে বসলো। এই প্রথম রিয়া বিছানার উপর আমার পাশে বসলো। আমি সকালে ওকে সকল অধিকার দিয়েছি, এরপর ও ভয় পাচ্ছে। কি ম্যাডাম, কি হয়েছে? আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে এত ভয় পাচ্ছেন? না মানে, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? আমার বউ আমাকে জড়িয়ে ধরবে, এতে কি অনুমতি নিতে হবে নাকি? যখন তোমার মনে হবে আমাকে আমার বুকে মাথা রেখে ঘুমাতে, তখন তাই করবে। রিয়া ধীরে ধীরে বিছানায় শুয়ে আমার বুকের উপর থেকে শার্টটা সরিয়ে আমার বুকের মাঝে শুয়ে বলল। আমি ঠিক এভাবেই আপনার বুকের মাঝে শুয়ে থাকতে চাই। ভালোবাসবেন তো আমাকে? তুমি ছাড়া আমার কি অন্য আর কেউ আছে যে তাকে ভালোবাসবো? আমি তো শুধু তোমাকেই চাই। আমি সবসময় এক তুমিতেই আসক্ত থাকতে চাই।
আপু আপু একটা মিস্টেক হয়ে গেছে। বাইরে থেকে ইভার আওয়াজ শুনে রিয়া ভয়ে আমাকে ছেড়ে দাঁড়িয়ে বলল, বলো কি হয়েছে। দরজা খুলতো আপু। রিয়া দরজা খুলে বলল। বলো কি হয়েছে। ইভার হাতে কতগুলো ফুল নিয়ে ভিতরে ঢুকে বলল, দুলাভাই আপনি আর আপু মিলে এখন আমার রুমে চলে যান। আমি এই সুযোগে বিছানাটা একটু সাজিয়ে নে। আমি ডাক্তার হয়েছি আমার এই আপুর টাকায়। ও না থাকলে কখনোই আমার স্বপ্ন পূরণ হতো না। আজকে এই খুশির দিনে আমি ওকে সঙ্গ দিব না, এটা হতে পারছে না। রিয়া ইভাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুই আমার একমাত্র ছোট বোন, তোর জন্য করব না তো কার জন্য করব বল। আমি বিছানা থেকে উঠে বললাম, ইভা রুমটা ভালো করে সাজাতে পারলে আমার পক্ষ থেকেই গিফট পাবে। রিয়াকে ছেড়ে ইভা বলল, যান ছাদ থেকে ঘুরে আসেন, এই সুযোগে আমি আমার কাজটা করে ফেলি। আমি রিয়াকে নিয়ে এবার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই আননোন নাম্বার থেকে একটা কল এলো। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? আমি মাইশা বলছি। ভালো আছেন আপনি? আমি ফোনে লাউড স্পিকারে দিয়ে রিয়ার সামনে ফোনটা রেখে বললাম, বলো কি হয়েছে মাইশা? ভাইয়া আজকে রাতে নাকি আমাদের বাসায় আসবেন ভাবিকে নিয়ে? রাতে না, একটু পর রওনা দেবো। আজ তো মাংস রান্না করবে কিন্তু। আপনি তো আসেন আগে, আমি এখন ফোন রাখি। আপনারা আসবেন, অনেক কাজ জমা পড়ে আছে আমার। রান্না বান্না করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে আবার। এত অস্থির হবে না, ধীরে ধীরে কাজ করো। কল কেটে দিতে রিয়া বলল, এক্স বউয়ের মুখ থেকে ভাবি ডাক শুনতে ভালো লাগে। ওই কথায় আছে না, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। ভাবছিলাম যাবো না, বলে ফেলেছি তো আর কি করব। আচ্ছা আমি রেডি হই তাহলে। রিয়া রেডি হবার পর ওকে নিয়ে বের হলাম। মিশুর বাসার সামনে যেতে দেখি মিশু আর মাইশে মিলে মুরগি জবাই করছে। দূর থেকে মিশুকে দেখে আমার একটু মায়া লেগে গেল। যত হোক ও তো আমার বন্ধু ছিল। আমি রিয়াকে নিয়ে ওদের সামনে গিয়ে বললাম, তা আমরা কি তোদের কোনোভাবে সাহায্য করব? মামা তুই এসে গেছিস? তবে তোর জন্য যতটুকু পারতাম ততটুকু করছি, গরিবের বাড়িতে আসলি। ভেতরে চল মামা। ভেতরে যাওয়ার পর আমি সোফায় বসে বললাম, আমার বউ তো থানায় কাজ করে, তোর সাথে আমার আসা যাওয়াতে কত দেখা হবে। আজকে শুধু আমি তো দাওয়াত রক্ষা করার জন্য আসছি। বিশেষ করে আজকে আমাদের বাসর রাত, এরপরেও আসলাম। রিয়া আমাকে গুঁতো দিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়েছে? কি বলছো সবার সামনে? থাক ভাবে, আর লজ্জা পেতে হবে না। দোয়া করি যেন আপনাদের আগামী দিনগুলো ভালোভাবে যায়। নতুন জীবনের শুভেচ্ছা জানাই। মিশু, আমি তোর একটা খুশির খবর দিতে চাই। কয়েকদিনের ভেতরে আমি তোর জন্য কৃত্রিম পা বানাবো, আর এটা করবে আমার শালি। তোর এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগে, মাফ করে দিস আমাকে। ধুর, তুইও না। পুরাতন কথা মনে করে আমাদের কোনো লাভ আছে বল? এখন তোরা একটু অপেক্ষা কর। মিশুদের বাসায় কিছুটা সময় কাটিয়ে আবার শ্বশুর বাড়িতে চলে গেলাম। দরজা খুলে ভেতরে যেতে দেখলাম টেবিলে নানা ধরনের খাবার রাখা আছে। এখন বুঝি আমাকে জামাই আদর করা শুরু করবে। একটা একটা করেও যদি খাবার খাই তাহলে তো আজকে আমার অবস্থা শেষ হয়ে যাবে। এবার আমাকে ভেতরে আসতে দেখে আমাকে বলল, তা দুলাভাই হাত মুখ ধুয়ে বসে পড়েন। ইভা আমি এখন কিছু খেতে পারবো না, মাত্র মিশুর বাসা থেকে দাওয়াত খেয়ে এসেছি। ইভাকে কোনো মতো বুঝিয়ে আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম, ইভা যে এত সুন্দর করে সাজাতে পারে আমার তো ধারণাই ছিল না। রিয়া ভালো করে দরজা লাগিয়ে দিল আর বলল, আজকে আমার কেমন যেন খুশি খুশি লাগছে, মন চাইছে। আমি চার হাত পা চারদিকে দিয়ে শুয়ে গেলাম। রিয়াও শোল থেকে শাড়ি খুলে ফেলে দিল। রিয়া শুধু ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। রিয়ার এই রূপ দেখে আমি একটু ঘাবড়ে গেলাম। শোয়া থেকে উঠে বললাম, এই কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রিয়া লাইট বন্ধ করে দিয়ে বিছানায় উঠে আমার পাশে বসে বলল, আমি কখনো ভাবি নাই আমার জীবনে এমন একটা দিন আসবে, তবে আমি এই দিনটা নিয়ে কোনো স্বপ্ন দেখতে চাই না। আমি আমার স্বপ্ন সরাসরি বাস্তব করতে চাই। আর কথা বলার জন্য জীবনে কত সময় পাবো, কিন্তু এমন একটা রাত যদি আমি হাতছাড়া করি তাহলে সারা জীবনের জন্য আমি আফসোস করব। তা ম্যাডাম, আপনি এখন কি করতে চাইছেন? জান আমি বলতে পারবো না, আমার লজ্জা করে। আপনি প্লিজ আমাকে অনুমতি দেন। অনুমতি দিলে তুমি কি করবে বুঝি? দূর রাখেন আপনার অনুমতি, অনেক কথা বলছি। আর না, এখন আমি আমার কাজ করব। এই কথা বলে রিয়া আমার উপর ঝাঁপে পড়লো। পরে আর কি, যা হবার হলো। এই জন্য আর বেশি কিছু লিখবো না, পরে আপনারা ধরে আমাকে কালাবেন।
মাঝরাতে কেমন যেন একটা গরম কিছু অনুভব করলাম। চোখ মেলে তাকে দেখি রিয়া আমার খালি বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। রিয়াকে জোরে ধরে ঘুরতে চেষ্টা করছি, কিন্তু কোনো মতে ঘুম আসছে না। গরমে আমার শরীর ফেটে যাচ্ছে। রিয়াকে ধীরে ধীরে নিচে নামিয়ে লুঙ্গি খোঁজায় বিজি হয়ে গেলাম। অবশেষে লুঙ্গি পেলাম নিচে। এই রাতের বেলায় গোসল করে রিয়াকে বিছানায় রেখে আমি ছাদে চলে গেলাম। ছাদে ভালো আবহাওয়া আসছে, ভালোই ঘুম হবে মনে হচ্ছে। ছাদের এক কোনায় শুয়ে দিলাম এক ঘুম। সকালবেলায় সূর্যের আলো চোখে পড়তেই আমার ঘুম ভাঙলো। ছাদের এক কোনায় দাঁড়িয়ে দেখি ওই পাশে একটা মেয়ে ব্যায়াম করছে। মেয়েরা কি বডি বাড়ানোর জন্য ব্যায়াম করে কি জানে, তবে মেয়েটার পোশাকগুলো একটু খোলামেলা। মেয়েরা আমাকে দেখতে পেয়ে শরীরে একটা গামছা দিয়ে ঢেকে আমাকে বলল, তা আপনাকে তো চিনলাম না আমি। আমি হাসি দিয়ে বললাম, আমাকে চিনবেন কিভাবে? আমি তো এই বাসায় নতুন উঠেছি। ও আচ্ছা, তা সকাল সকাল এখানে কি করেন? ভাবছিলাম ছাদ থেকে একটু হাওয়া বাতাস খেয়ে আসি, কিন্তু ছাদে যে এত সুন্দর মেয়ে আছে আমার জানা ছিল না। আপনাকে দেখে তো মন প্রাণ সবকিছু জুড়িয়ে গেছে। আপনি এত সুন্দরী যে। বাবা দুলাভাই ভালোই তো দেখি। আপু এইদিকে আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, আর আপনি এখানে এসে টাঙ্কি মারছেন। আবুকে বলবো নাকি? ইভা, তুমি এখানে? দুলাভাই তাড়াতাড়ি নিচে চলেন, আপু সকাল থেকে আপনাকে খুঁজতে খুঁজতে অসহায় হয়ে গেছে। ও মনে করেছে আপনি পালিয়ে গেছেন, এজন্য সকাল থেকে আপনাকে না পেয়ে পাগলের মতো আচরণ করছে। আমি এবার কথা শুনে তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখি রিয়া চুপচাপ অসহায়ের মতো মাথা নিচু করে সোফায় বসে আছে। আমি রিয়ার সামনে গিয়ে বললাম, কি হয়েছে রিয়া, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমার কথা শুনে রিয়া মাথা উঁচু করে আমাকে দেখতে পেয়ে লাফ দিয়ে আমার কোলের উপর উঠে কান্না করতে করতে বলছে, আপনি আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলেন? আপনাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। আমাকে না বলে আমাকে রেখে। এ মেয়ে, আর কান্না করো না। আর আমি আবার কোথায় যাব? তোমাকে রেখে আমি তো মাঝরাতে উঠে গোসল করে ছাদে গিয়েছিলাম। রুমে গরম লাগছিল, এজন্য ছাদে গিয়েছিলাম। তুমি ঘুমাচ্ছিলে বলে তোমাকে আমি বলি নাই। আর এই জন্য কি এত কান্না করা লাগে? এবার পেছন থেকে বলল, এটাও বলেন যে আপনি পাশের বাসার একটা মেয়েকে সকাল সকাল লাইন মারছিলেন। রিয়া আমার কোল থেকে নেমে চোখ লাল করে বলল, ইভা যা বলছে সব কি সত্যি? আমি এবার দিকে তাকিয়ে ইশারা করে বললাম, দেখ, নতুন নতুন মাত্র জীবন শুরু করছি। তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করে বলছি, এবারের মতো আমাকে বাঁচিয়ে নে প্লিজ প্লিজ। এবার আমার কথা শুনে বলল, মজা করলাম আর কি। আপু তোর সাথে দুলাভাই হাত মুখ ধুয়ে এসে নাস্তা করে নেন। আমি পিছনে ফিরে রিয়ার সাথে রুমে চলে গেলাম। হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হতেই রিয়া আমার হাতে একটা তাওয়াল দিয়ে বলল, নেন, হাত মুছে নেন। এখন থেকে কিন্তু কোনো রকমের ভণ্ডামি চলবে না। প্রতিদিন সকালে গিয়ে বাবার সাথে দোকানে বসবেন। এখন কিন্তু আপনি একা না, যে মন যা চাইবে তাই করবেন। আমি রিয়াকে জোরে ধরে বললাম, জি ম্যাডাম, বুঝলাম, আপনি কি বলবেন? আচ্ছা সাহেব, আপনি একটু বসেন, আমি নাস্তা নিয়ে রুমে আসছি। না, সবার সাথে গিয়ে মিলেমিশে খাই। আপনার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, আমি খাবারগুলো নিয়ে আসি। আচ্ছা যান ম্যাডাম, কি যে করেন না মাঝে মাঝে আপনি, এটাই বুঝি না। রিয়া খাবার আনতে চলে গেল। একটু পর রিয়া খাবার নিয়ে ভিতরে ঢুকে বলল, ও স্বামী মশাই, কি করেন? রিয়া এই কথা বলে আমার সামনে বসে খাবার এগিয়ে দিয়ে বলল, বলছিলাম কি, আমাদের একটা বেবি নেওয়ার খুব দরকার। করো তো পুলিশের চাকরি, বাচ্চা নেওয়ার পর বাচ্চার যত্ন নেবে নাকি চাকরি করবে? যখন আমি মা হব তখন আমি সব কিছু করতে পারবো, আপনাকে কিচ্ছু করতে হবে না। বাসররাত হয়েছে কালকে, আর এর ভিতরে এত কিছু চিন্তা করে নিলে? কেন, আপনি বুঝি চান না যে আমাদের একটা সুন্দর বেবি হবে? আমার কত দিনের ইচ্ছে আমার একটা মেয়ে থাকবে, আমাকে আম্মু বলবে, আর আপনাকে আব্বু। বলেন, আমাকে একটা মেয়ে গিফট করবেন। এসব চিন্তা আরো অনেক পরে রিয়া, আগে দেখি কি হয় সামনে। আমি তো আপনার দ্বিতীয় নম্বর বউ, তাই তো? কেন? যদি আমিও মাইশার মতো। মাইশের মতো কিছু করতে হবে কেন? এর আগে বরং আমাকে ছেড়ে যাইও, আমি কিছু বলবো না। রিয়া আমার গাল টেনে বলল, সরি গো, আমি তো এমনিই বললাম আপনাকে এই কথা, প্লিজ কিছু মনে করবেন না। হঠাৎ করে আমার মোবাইল টুংটাং করে বেজে উঠলো। আমি ফোন ওপেন করে দেখলাম একটা মেসেজ এসেছে, যেখানে লেখা আছে, তোর বাবা মাকে আমি তুলে নিয়ে আসছি, পারলে ওদের তুই বাঁচিয়ে দেখা। আমি রিয়াকে মেসেজটা দেখে বললাম, এই নাম্বারটা কার? দাঁড়ান, আমি খবর নিয়ে দেখছি। রিয়া কাকে যেন কল দিল, একটু পর কেটে দিয়ে বলল, এটা মাইশা চাচাতো বোনের নম্বর, আজকে ও ছাড়া পেয়েছে, এই জন্য আপনাকে উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে।
চিন্তা করবেন না, বাবা মা নিরাপদে আছে। আপনি শুধু এইটুকু মনে করবেন, যেই দিন আপনার পরিবারের কারো কিছু হবে সেদিন আমি হয়তো মারা যাব, কারণ আপনাকে কিছু করতে হলে আগে আমার সাথে লড়তে হবে। রিয়া চলো কোথা থেকে ঘুরে আসি। তাই চলেন বরং। আমার কিন্তু আপনি নিজের হাতে সাজিয়ে দেবেন, নইলে আমি আবার যাব না। ও মা গো, এত বড় মেয়ে বলে কি? আমি তো আপনার বউ, সেই হিসেবে এই অধিকারটুকু আমি পাই না, বলেন? আচ্ছা ঠিক আছে, আসেন দেখি কি করা যায়। রিয়া কাপড় খুলে ফেলতেই আমার একটু লোভ লেগে গেল। রিয়া বুঝতে পারছে আমি ওর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, এজন্য রিয়া আমার মাথার চুল ধরে বলল, সাহেব, এটা কিন্তু রোজার মাস, মনে আছে তো? আমি রিয়াকে ছেড়ে মন খারাপ করে বসে বললাম, তোর দিলে তো মুডটা নষ্ট করে। নতুন বিয়ে করছি, একটু তোমাকে আদর করব, তা আর হলো না। রিয়া আমার কোলের উপর বসে বলল, আমি তো শুধু আপনার। আমি কি হারিয়ে যাচ্ছি বলেন? যখন মন চায় তখন তো কাছে পাবেন আমাকে। এত আফসোস করার কি আছে? এখন চলেন বলছি, যা হবার হবে রাতে। রিয়াকে শাড়ি পরাতে পরাতে বললাম, আগে জানলে আমি রমজান মাসে বিয়েই করতাম না। যদি বউকে কাছে না পাই তাহলে বিয়ে করে কি কোনো লাভ আছে বলো? এর মাঝেই ফোনটা বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করে বললাম, আম্মু বলো কি হয়েছে? বাবা, একটা মেয়ে বাসায় এসে আবদার করছে ও নাকি তোর বউ, সাথে সকল কাগজপত্র আছে। তুই একটু আয় তো তাড়াতাড়ি। কল কেটে দিতে রিয়া বলল, কি হয়েছে গো? কি হয়েছে না? ওই মেয়েটা মনে হয় আবার আমাদের বাসায় এসেছে, নকল কাগজপত্র নিয়ে এসে বলছে নাকি আমার বউ। আম্মু এখন আমাকে যেতে বলছে। ছোটোখাটো সমস্যার জন্য বাসায় যেতে হবে না, আমি রৌদ্রকে বলে দিচ্ছি। রিয়া রৌদ্রকে কল দিয়ে বলল, আমাদের বাসায় গিয়ে দেখতে কি হয়েছে। আমি রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে বললাম, রৌদ্র শোনা আমি কি বলি। বল মামা। এই মেয়ে যেহেতু আমার বউ দাবি করছে, সেহেতু তুই আমার জায়গায় এই দায়িত্বটা পালন কর। রিয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে কেটে দিয়ে বলল, এখন আপনি কার হাজবেন্ড জানেন তো? যদি কোনো দিন একটু উল্টাপাল্টা কিছু শুনি তাহলে কি হবে জানেন তো? আমি রিয়াকে জোরে ধরে বললাম, কি হবে গো? ইস, ছাড়েন তো, জানেন না আমরা রোজ। রিয়া এভাবে বলো না, মন চাইছে। মনকে আটকে রাখেন, তাহলেই হবে। রিয়া বাবু আমার না। ধুর ছাতার মাথা, জান তো আপনি মিয়া, রোজার মাঝে এইসব কি শুরু করেছেন? আমি যাব না, রাতে কিন্তু এর হিসাব গুনে গুনে নেব, মনে রেখো। সে পরে দেখা যাবে, রাতে তো আবার আমাকে রেখে ভয়ে পালিয়ে চলে যান। রিয়া এবার কিন্তু ভালো হচ্ছে না। রিয়া মুখ বাঁকে বলল, ভালো না হলে নাই, আমি গেলাম, আপনি বসে বসে মুড়ি খান। রিয়াকে নিয়ে রুম থেকে বের হতে ইভা বলল, কি দুলা ভাই, কই যাওয়া হচ্ছে? কই আর যাবো, তোমার আপুকে নিয়ে হানিমুনে যাচ্ছি। রিয়া আমার দিকে চোখ গরম করে তাকে বলল, বলছি না ভালো হতে। আচ্ছা ইভা, আমি এতে খারাপ কি বললাম বলো? আমার বউকে নিয়ে আমি হানিমুনেও যেতে পারবো না, এটা কি কোনো কথা? আপনার বউকে নিয়ে আপনি হানিমুনে যান না, কক্সবাজার যান, তাতে কার কি? ধুর, আমি কার সাথে কি বলি। রিয়া চলো যাওয়া যাক এখন। যান, তবে আপনার পাঠকদের আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানিয়ে দেন। সে ওরা পেয়ে যাবে, সবাইকে অগ্রিম দাওয়াত দিলাম। আমার বউ চলে আসবেন কিন্তু। রিয়া আমার হাত ধরে বলল, চলেন যাওয়া যাক। আর এভাবেই ভালোবাসার মাঝে একটা গল্প শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। পরকীয়া একটি সামাজিক ও মানসিক ব্যাধি, যা একটি সাজানো সংসারকে মুহূর্তেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এটি কেবল দুটি মানুষের মধ্যকার সম্পর্কের অবনতি নয়, বরং একটি সামাজিক অবক্ষয়ের চরম বহিঃপ্রকাশ। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস। বিবাহের মাধ্যমে দুজন মানুষ একে অপরের প্রতি অনুগত থাকার যে শপথ নেয়, পরকীয়া সরাসরি সেই শপথের লঙ্ঘন করে। যখন একজন সঙ্গী বিশ্বাসঘাতকতা করেন, তখন অন্য সঙ্গীর আত্মবিশ্বাস এবং মানুষের প্রতি আস্থা পুরোপুরি ভেঙে যায়। এই ক্ষত সারা জীবনের জন্য থেকে যায়। পরকীয়ার ফলে সৃষ্ট মানসিক চাপ অপরিসীম। প্রতারিত সঙ্গী প্রচণ্ড হীনমন্যতা, বিষণ্ণতা এবং উদ্বেগের শিকার হন। অনেক ক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদী ট্রমার মধ্যে দিয়ে যান। অন্যদিকে যে ব্যক্তি পরকীয়া করছেন, তিনিও ধরা পড়ে যাওয়ার ভয় এবং অপরাধবোধের কারণে সর্বদা অস্থির থাকেন। এই মানসিক অস্থিরতা কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনকে বিষিয়ে তোলে। একটি শিশু তার পরিবার থেকেই নৈতিকতা ও নিরাপত্তার শিক্ষা পায়,
যখন সে জানতে পারে তার বাবা বা মা অন্য কারোর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত, তখন তার পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায়। তারা প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়। গবেষণায় দেখা গেছে যেসব শিশু বাবা মায়ের পরকীয়া দেখে বড় হয়, পরবর্তী জীবনে তাদের নিজেদের বৈবাহিক সম্পর্কেও জটিলতা দেখা দেয়। পরকীয়ার কারণে দাম্পত্য কলহ চরমে পৌঁছায়, যা প্রায়ই শারীরিক সহিংসতা বা ডিভোর্স পর্যন্ত গড়ায়। একটি বিবাহ বিচ্ছেদ কেবল দুটি মানুষের আলাদা হওয়া নয়, এটি দুটি পরিবারের মধ্যকার সম্পর্কেরও ইতি ঘটায়। সমাজে ওই পরিবারটি হেয় প্রতিপন্ন হয় এবং আত্মীয় স্বজনের সামনে মর্যাদা হারায়। মানুষ যখন পরকীয়ায় জড়ায় তাকে প্রতিনিয়ত মিথ্যা বলতে হয়। একটি মিথ্যা ঢাকতে গিয়ে শত শত মিথ্যার আশ্রয় নিতে হয়। এই প্রক্রিয়াটি ব্যক্তির চরিত্রকে কলুষিত করে এবং তাকে একজন নীতিহীন মানুষ হিসেবে গড়ে তোলে। আবেগ যখন নিয়ন্ত্রণ হারায় তখন পরকীয়ার জোরে খুন বা আত্মহত্যার মতো ঘটনাও অহরহ ঘটে। এছাড়া পরকীয়ার কারণে সৃষ্ট ডিভোর্স কেসগুলো দীর্ঘ আইনি লড়াই ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুস্থ পরিবারই সুন্দর সমাজের মূল ভিত্তি। আমাদের সমাজে নৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনতে এবং পারিবারিক বন্ধন দৃঢ় করতে কিছু পদক্ষেপ জরুরি। তার মধ্যে দাম্পত্য জীবনে একঘেয়েমি বা মান অভিমান থাকা স্বাভাবিক। লুকিয়ে অন্য সম্পর্কে না জড়িয়ে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন। সমস্যার সমাধান না হলে বিশেষজ্ঞ বা পরিবারের বড়দের পরামর্শ নিন। পরিবার থেকে সন্তানদের নীতি, নৈতিকতা এবং বিশ্বস্ততার শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকেই যেন তারা সুস্থ সম্পর্কের গুরুত্ব বুঝতে পারে। একে অপরের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে সম্মান করুন, সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন এবং ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নিন। পরকীয়া জানাজানি হলে সংশ্লিষ্ট পরিবারকে উপহাস না করে বরং তাদের সন্তানদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত, যাতে তারা এই ট্রমা কাটিয়ে উঠতে পারে। ক্ষণিকের উত্তেজনা বা নতুনত্বের লোভে পড়ে সারা জীবনের অর্জন, সম্মান এবং প্রিয়জনদের বিসর্জন দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। বিশ্বস্ততা কেবল একটি গুণ নয়, এটা একটি সুন্দর জীবনের চাবিকাঠি। আসুন আমরা অঙ্গীকার করি যে আমরা আমাদের সম্পর্কের প্রতি সৎ থাকব এবং সমাজকে একটু সুস্থ ও সুন্দর পারিবারিক পরিবেশ উপহার দেব।